বাংলা তথা বিশ্ব সাহিত্যের একগুচ্ছ রহস্যময়, অলৌকিক ও রোমহর্ষক গল্পের সেরা ঠিকানা রহস্য রেসিডেন্সে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প ঘড়ি রহস্য। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14ই অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে। জনপ্রিয় এই লেখক 150টির বেশি উপন্যাস এবং 300-র বেশি ছোট গল্প রচনা করেন। তার সৃষ্ট কর্নেল চরিত্রটি ছোট থেকে বড় সবার কাছে সমান জনপ্রিয়। 1994 সালে তার সৃষ্ট উপন্যাস অলীক মানুষের জন্য তিনি পান সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন অজস্র পুরস্কার, যার মধ্যে বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার উল্লেখযোগ্য। আমরা আজকের গল্পটি নিয়েছি তার রচনা কর্নেল সমগ্র বইটি থেকে। শুনছেন আজকের গল্প ঘড়ি রহস্য। কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচালক ষষ্ঠীচরণের দুদিন থেকে সামান্য সর্দি জ্বর। পাড়ার ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন। প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন। দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকি হেসে বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আপনি তো বিখ্যাত রহস্যভেদী। এ যাবৎ বিস্তর জটিল রহস্য আপনি ফাঁস করেছেন শুনেছি, কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যার রহস্য আপনি ফাঁস করতে পারেননি? কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন। বললেন, প্রশ্নটা তো আপনাকেও করা যায়। ডাক্তারবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, কেন কেন? ডাক্তার হিসেবে আপনার একটা সুনাম আছে। আপনি কি সব রোগীর সঠিক রোগ ধরতে পেরেছেন? ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, কোনো ডাক্তারই এমন দাবি করতে পারেন না। কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, আমার ক্ষেত্রেও তাই। কিছু কিছু রহস্য ফাঁস করতে সেসব অবধি আমি ব্যর্থ হয়েছি। তারকবাবু আগ্রহ দেখিয়ে বললেন, অন্তত তেমন একটা কেসের কথা বলুন, আমার জানতে ইচ্ছে করছে। কর্নেল চোখ বুঝে চকচকে টাকে হাত বুলোতে শুরু করলেন। এবার আমারও খুব আগ্রহ হলো, কারণ দীর্ঘকাল যাবৎ আমি ওর প্রায় ছায়া সঙ্গী। অসংখ্য জটিল রহস্য ওকে আমি নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি। আমার পক্ষেও বিশ্বাস করাটা কঠিন কোনো ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। তাই না বলে পারলাম না, আশ্চর্য, কখনো তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি। তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে কোনোদিন বলেননি। জয়ন্ত, তুমি শহীদাবাদ রাজবাড়ির জড়োয়া নেকলেসের হারানোর ঘটনাটা ভুলে গেছো। মনে পড়ে গেল। বললাম, কিন্তু নেকলেস হারানোটা তো রহস্যময় হোক, কে ওটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন। এখন চোর যদি নিপাত্তা হয়ে যায়, আপনার কি করার আছে? খড়ের গাদায়
সূঁচ খোঁজার কাজটা তো পুলিশের। ডাক্তারবাবু অধীর আগ্রহে তাকিয়েছিলেন। বললেন, একটু ডিটেলসে বলুন না কর্নেল সাহেব। রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন, তখন নিশ্চয়ই প্রচুর দামি হবে। কিভাবে ওটা চুরি হয়েছিল? কর্নেল বললেন, সেটাই একটা জটিল রহস্য। সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি। নেকলেসটা নাকি রাজপরিবারের সৌভাগ্যলক্ষ্মীর প্রতীক। পরিবারে নতুন বৌমা এলে বৌভাতে জমকালো পার্টি দেওয়া হতো। পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন। পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল ঘরের লক্ষ্মী প্রতিমার গলায় পরানো হতো। এটাই ছিল বংশানুক্রমিক রীতি। সে রাত্রে পার্টি শেষ হতে তখন প্রায় 12:30 বাজে। হঠাৎ দেখা গেল বৌমার গলায় নেকলেসটা নেই। ডাক্তারবাবু বললেন, জয়ন্তবাবু বলছেন আপনি নেকলেস চোরকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির জয়গোবিন্দ নামে এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে। সে একা থাকতো রাজবাড়ির একটা ঘরে, কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তল্পি তল্পা গুটিয়ে সে উধাও হয়ে গেছে। তবে রহস্যটা থেকেই গেল, জয়গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করল। হলঘরের পার্টিতে প্রচুর লোক ছিল, চোখ ধাঁধানো আলো ছিল। সবচেয়ে আশ্চর্য, নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেসটা উধাও হয়েছে। ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। আজ উঠি কর্নেল সাহেব, এতক্ষণ রোগীরা আমার মুন্ডুপাত করছে হয়তো। তারক ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন, ডাক্তারবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয়, কিন্তু মশা মারতে কাবান দেখেছেন। একে তো ষষ্ঠী ওষুধ খেতেই ভয় পায়, তাতে এত সব ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। তুমি একটু বসো জয়ন্ত, দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি। আমি বললাম, আমি এনে দিচ্ছি। এই সময় ডোরবেলটা বাজল এবং ড্রয়িং রুমের দরজার পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম ষষ্ঠীচরণ গিয়ে দিব্যি দরজা খুলে দিল। তারপর প্রায় তাকে ঠেলে সরিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক শটান এ ঘরে এসে ঢুকলেন। নমস্কার করে কাঁচুমাচু মুখে তিনি বললেন, কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করবার জন্য দুঃখিত। দাদা বলে গেছেন টাইম ইজ মানি। তো কাগজে আপনার কীর্তিকলাপ পড়েছি, ছবি দেখেছি, অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি। টাইম ইজ মানি, কিন্তু ওর কথার উপরে কর্নেল বললেন, আপনি বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন, সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে, কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি। ইংরেজি প্রবাদ হলেও কথাটা সত্যি। ভদ্রলোক পাগল নন তো? একটু বিরক্ত হয়ে বললাম, বারবার বলছেন টাইম ইজ মানি, অথচ নিজেই টাইম নষ্ট করছেন। ভদ্রলোক চটে গিয়ে বললেন, আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে। কর্নেল হেসে বললেন, ঠিক, তবে উনি একজন সাংবাদিক,
দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী। আপনি নিশ্চয়ই জানেন, রিপোর্টারেরা সবকিছুতেই খবর খোঁজেন। কি সৌভাগ্য! আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন। বজ্জাতদের মুখোশটা খুলে দিন। হ্যাঁ, এবার খবরটা আমি সংক্ষেপে বলি, কারণ টাইম ইজ মানি, কিনা? বলে উনি কর্নেল সাহেবের দিকে ঘুরে বসলেন। আগে আমার নাম ঠিকানাটা আমি বলি। আমার নাম প্রাণনাথ রায়। 27/3 নুকুড় মিস্ত্রি লেনে একটা মেষ বাড়িতে এক আধখানা ছোট্ট ঘরে থাকি। চাকরি করি মতিলাল ট্রেডিং কোম্পানিতে। তো কিছুদিন থেকে একটা ভুতুড়ে ঘটনা আমি লক্ষ্য করেছি। ধরুন, টেবিলে যে পাঁজিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম, বাসায় ফিরে দেখি সেখানা ঠিক সেইখানে নেই। কিংবা ধরুন, যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম, ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝোলানো নেই। একটা কাঠের ছোট্ট আলমারি আছে, তার তালা তেমনই ভাবে আটকানো, অথচ ভেতরকার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। রোজ বিকেলে ছড়ি হাতে পার্কে বেড়াতে যাওয়ার অভ্যাস। কাল ছড়িটা দেখি ব্র্যাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেইখানে নেই। এই রকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে। আমি এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। চোর ঢুকলে সে তো চুরি করত, কিন্তু এ পর্যন্ত আমার কিছুই চুরি যায়নি। আমার সন্দেহ হয়েছিল কেউ বজ্জাতি করে আমাকে তাড়াতে চাইছে, কিন্তু গত রাত্রে হঠাৎ একটি শব্দে ঘুম ভেঙে যেতেই টেবিল বাতি আমি জেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল। সদ্য থেমে গেল। আতঙ্কে আমি সারা রাত আর ঘুমোতে পারিনি মশাই। তো টাইম ইজ মানি, আর দেরি করা চলে না। আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না। কর্নেল চুপচাপ শুনছিলেন। এতক্ষণে বললেন, আপনার ঘরে কোনো দামি জিনিস আছে? না, যত সামান্য টাকা কড়ি তাও তো ব্যাংকেই রাখি। এই রিস্ট ওয়াচটা যদি আপনি দামি বলেন, এটা প্রায় সারাক্ষণই আমার হাতেই বাঁধা থাকে। শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যাই, কিন্তু এটা চুরি তো হয়নি। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম ছিল হরিনাথ রায়। তিনি বেঁচে নেই? আজ্ঞে না। এখন আমি মেশবাড়ির যে ঘরে থাকি, দাদা সেখানেই থাকতেন। বাউন্ডুলে ছন্ন ছাড়া প্রকৃতির মানুষ ছিলেন। বিয়ে করেননি। আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ 2 মাস আগে টেলিগ্রাম পেলাম, হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছেন। সঙ্গে সঙ্গে ছুটে এলাম কলকাতা। আপনি কোথায় ছিলেন তখন? সাহেবগঞ্জে। আমার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে ওখানে। আমাদের পৈতৃক বাড়িও সেখানেই। আমার ফ্যামিলি এখনো সাহেবগঞ্জেই আছে। ঠিক আছে, তারপর কি হলো বলুন। হাসপাতালে দাদা তখন মরণাপন্ন। আমাকে চিনতে পেরে শুধু বললেন, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস।
ব্যাস ওই শেষ কথা। কথাটা একটা ইংরেজি প্রবচন। যাই হোক, তারপর দাদার শেষকৃত্য করে কোম্পানির হেড অফিসে গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় বদলি হওয়ার। হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধে, বুঝলেন তো? বুঝলাম। কোম্পানি তাহলে আপনাকে কলকাতায় বদলি করলো? আগে দাদার সঙ্গে মেসের ম্যানেজার প্রভাত বাবুর বন্ধুত্বতা ছিল, তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন। ওই ঘরে তো আপনার দাদারও জিনিসপত্র ছিল, তাই না? ছিল একটা তক্তপোষ, বিছানাপত্তর, চেয়ার টেবিল, একটা সুটকেস আর ছোট্ট কাঠের আলমারি, এই সবই ছিল। আর কিছু ছিল না? প্রাণনাথ বাবু একটু ভেবে নিয়ে বললেন, আর তো তেমন কিছু, হ্যাঁ একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি। ঘড়িটা অবশ্য অচল। দাদা কেন ওটা কিনেছিলেন আর কেনই বা আর সারাননি তা আমি জানি না। আমি বেচে দেব ভেবেছিলাম, কিন্তু দাদার স্মৃতি বলে আর বেচা হয়নি। কর্নেল হাসলেন। টাইম ইজ মানি। প্রাণনাথ বাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন, কথাটা দাদা বলেছিলেন, সেই থেকে কেন কে জানে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে। আমাকেও তাই। বলে কর্নেল চুরুট ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, আপনার ঘরের ভুতুড়ে ঘটনার কথা কি ম্যানেজার প্রভাতবাবু কিংবা আর কাউকে বলেছেন? প্রভাত বাবুকে বলেছিলাম। তো উনি কি বলেছিলেন? উনি তো হেসে উড়িয়েই দিলেন, বললেন আপনার দাদাও ঠিক একই কথা বলতেন। প্রাণনাথ বাবু এবার চাপা গলায় বললেন, ওই মেষ বাড়িতে যাওয়ার পরদিন মেষের একজন বোর্ডার ননিবাবু আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে। বহু বছর আগে নাকি একটা আত্মহত্যা করেছিল ওই ঘরে। ঠিক আছে, টাইম ইজ মানি। আমরা আজ বিকেল 5টা নাগাদ আপনার বাসায় যাব। তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন। আমরা আপনার কোম্পানির অফিসার হিসেবে যাব। প্রাণনাথ বাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। কর্নেল অভ্যেস মতো টাকে হাত বুলিয়ে বললেন, কি বুঝলে জয়ন্ত? ম্যানেজার ওকে তাড়াতে চাইছেন, কারণ নতুন বোর্ডার ঢোকাতে পারলে উনি বেশি ভাড়া পাবেন এবং সেলামিও পাবেন। তাড়াতে চাইলে হরনাথ বাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দিলেন কেন? তাহলে কোনো বোর্ডার, ধরুন এই ননিবাবু, ঘরটা পাওয়ার জন্য ওর পেছনে লেগেছেন। কর্নেল হেসে বললেন, টাইম ইজ মানি ডার্লিং। কথাটা গুরুত্বপূর্ণ। আমি বিরক্ত হয়ে বললাম, কথাটা দেখছি সত্যিই ভূতের মতো আপনাকেও পেয়ে বসেছে। হ্যাঁ, ওটাই আসলে ভূত। সেই ভূতের উপদ্রব ঘটেছে প্রাণনাথ বাবুর ডেরায়। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। নিচের ফ্ল্যাটের লিন্ডার দাদা গোমসকে দিয়ে
ষষ্ঠীর ওষুধগুলো আনিয়ে নি। তুমি বসো, দুজনে আজ রান্না বান্না করব, তারপর বিকেলে একবার নকুর মিস্ত্রি লেনে যাব। দোতলা মেশবাড়িটা খুঁজে বের করতে অসুবিধে হয়নি। ঘিঞ্জি গলির বাঁকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল। প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়ির একতলায় দোকানপাট, দোতলায় মেষ। শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা, তার লাগোয়া ম্যানেজারের ঘর। সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজার প্রভাতবাবুকে জানিয়ে দিয়ে গেলেন ওর কোম্পানির অফিসারেরা ইম্পর্টেন্ট কাজে এসেছেন। প্রভাতবাবু চেয়ারে বসেই করজোড়ে নমস্কার করলেন। ভদ্রলোক রোগা এবং বেঁটে, মুখে অমায়িক ভাব। তালা খুলে প্রাণনাথবাবু বললেন, আপনারা দয়া করে একটু বসুন, আমি চায়ের ব্যবস্থাটা করে আসি। টাইম হিজ মানি বলে কর্নেল দেওয়াল ঘড়িটার দিকে এগিয়ে গেলেন। তারপর নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন। ঘড়ির কাঁটা 12:30 থেমে আছে। আমি বললাম, একেই বলে 12টা বেজে যাওয়া। কর্নেল আমার রসিকতায় কান দিলেন না। একটা চেয়ার টেনে নিয়ে তার উপরে উঠে আতস কাঁচ বের করলেন। একটু পরে বললেন, ডায়ালে কিছু কথা লেখা ছিল, ঘষে ফেলা হয়েছে। তবে ঘড়িটা বিলিতি, খুব দামি। হরনাথ কিংবা তার পূর্বপুরুষকে কেউ হয়তো উপহার দিয়েছিল। চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন। উঁকি মেরে পেছন দিকে দেখে আপন মনে বললেন, সত্যি এটা নাড়ানো হয়েছে। ডান দিকের দুটো পায়া ইঞ্চিটাক সরে এসেছে। এই সময় প্রাণনাথবাবু ফিরে এলেন। তার হাতে চায়ের দুটো কাপ প্লেট। বললেন, আগে চাটা খেয়ে নিন আপনারা, তারপর আমি সব দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনি এই আলমারিটা খুলুন। খুলছি, ওতে দাদার জামা কাপড় আর বইপত্র ছাড়া কিছুই নেই। প্রাণনাথবাবু কাঠের আলমারিটা খুলে দিলেন। কর্নেল আলমারির ভেতর যেন তল্লাশ শুরু করলেন। আপনার দাদার এই সুটকেসটা দেখতে চাই। চামড়ার সুটকেসে কিছু জামা কাপড় আর একটা ফাইল পাওয়া গেল। ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন, আপনার দাদা দেখছি শেয়ার মার্কেট ব্রোকার ছিলেন। তাই বুঝি? আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনো খুঁটিয়ে দেখিনি। আপনি ম্যানেজার প্রভাতবাবুকে একবার ডাকুন, ওর সঙ্গে দু একটা কথা আমি বলতে চাই। প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন, ওকে ডাকা কি ঠিক হবে? আপনি ওকে ডাকুন। কর্নেলের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন। কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে পাশ কাটিয়ে প্রভাতবাবুর আবির্ভাব ঘটল। প্রাণনাথবাবু ফিরে এলেন। আমার সন্দেহ হলো প্রভাতবাবু দরজার পাশেই হয়তো আড়ি পেতে দাঁড়িয়েছিলেন। কর্নেল বললেন, আসুন প্রভাতবাবু, আপনার সঙ্গে কিছু কথা আছে। প্রভাতবাবু মিটিমিটি হেসে বললেন, আগে আমি বুঝতে পেরেছি আপনারা লালবাজার থেকেই এসেছেন, তবে স্যার বড্ড দেরি করে ফেলেছেন। মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিজ করে গেছে কিনা? কর্নেল বললেন, চোরাই জিনিস তার মানে? মানে আপনারা ভালোই জানেন, তবে আমি ওর সবের কিছুই বুঝি না।
হরনাথ আমাকে বলতো বটে, খদ্দের দেখে দাও সিকি ভাগ তোমার। আমি ওকে পাত্তা দিইনি কখনো। কিন্তু জিনিসটা কি? খুলে কিছুই বলেনি হরনাথ। কাজেই জিনিসটা কি তা আমি এখনো জানি না। শুধু এইটুকু জানি জিনিসের দাম ছিল বড্ড বেশি। হরনাথ আভাস দিয়েছিল লাখের ওপরে দাম। আমার মালিক ভদ্রলোক, যার এই মেষবাড়ি, তিনি কোটিপতি লোক। হরনাথ গোপনে তার কাছেও গিয়েছিল, কিন্তু তিনিও কিনতে সাহস পাননি। আমাকে বলেছিলেন ওই লোকটাকে তাড়াও, কিন্তু তাড়াবো কি করে? এ পাড়ার সব গুন্ডা বদমাস ছিল হরনাথের হাতে। প্রাণনাথবাবু ক্ষুব্ধ হয়ে বললেন, এসব কি বলছো ভরদ্দা? আমার দাদা। প্রভাতবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, কাল কেটে কুমির এনেছো, এখন তুমি ঠেলা সামলাও পানু। আমাকে এসব ব্যাপারে জড়িও না। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাণনাথবাবু ধপাস করে বিছানায় বসে পড়লেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দাদা বাউন্ডুলে ছন্ন ছাড়া ছিলেন বটে, কিন্তু ওকে চোর অপবাদ কেউ কোশমিন কালেও দেয়নি। আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থেকে থাকবে, আমি তার খোঁজ পাবো না। যদি বেচে দিয়েও থাকেন, সেই টাকাই বা গেল কোথায়? কর্নেল চুরুট ধরালেন। আমি বললাম, এবার তো মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিস বা তা বিক্রি করার টাকাটা খুঁজতেই ঢোকে। প্রাণনাথবাবু প্রায় আর্তনাদ করলেন। তেমন কিচ্ছু নেই এ ঘরে। কর্নেল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন। বললেন, আপনার দাদা বলেছিলেন টাইম ইজ মানি, তাই না? আজ্ঞে হ্যাঁ। টাইমের সঙ্গে ঘড়িটার একটা সম্পর্ক আছে। আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন? সারাতে তো অনেক টাকা লাগবে, অত টাকা পাবো কোথায়? আমি নিজের খরচে সারিয়ে দেব। আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না। ওই অচল ঘড়ি আপনার ঘরে ভূত ডেকে আনছে। প্রাণনাথবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। কর্নেল চেয়ার টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন। তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন। বললেন, দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন। কোনো বড় কোম্পানিতে এটা আমি সারাতে দেব। হিলিয়েট রোডে 3 তলার অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন। আমি বললাম, সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন? কর্নেল হাসলেন। বললেন, টাইম ইজ মানি ডিয়ার। কর্নেল, আমার ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগজও অচল করে দিয়েছে। ডায়ালের কাঁচ খুলে আতস কাঁচ রেখে কি দেখতে দেখতে কর্নেল বললেন, এবার স্পষ্ট পড়া যাচ্ছে। প্রেজেন্টেড টু মিস্টার জয় গোবিন্দ রায় ফর হিজ সিনসিয়ার সার্ভিস অ্যান্ড অনেস্টি অন দ্য অকেশন অফ কুমার বাহাদুর প্রমথ নারায়ণ চৌধুরীজ 71st বার্থ অ্যানিভার্সারি। আমি চমকে উঠলাম। কর্নেল, এটা তো তাহলে সৈদাবাদ রাজবাড়ির উপহার। এই উপহার হরনাথের হাতে এলো কি করে? ডার্লিং, হরনাথই জয় গোবিন্দ। হরনাথের সুটকেসের ভেতর কয়েকটা পুরনো নেম কার্ড খুঁজে পেয়েছি। এই দেখো,
হরনাথ নাম ভাড়িয়ে রাজবাড়িতে কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল। বুঝেছি, কিন্তু জড়োয়া নেকলেসটা গেল কোথায়? ভুলে যাচ্ছ জয়ন্ত? মৃত্যুর সময় হরনাথ বলেছিল, পানু, টাইম ইজ মানি, কথাটা মনে রাখিস। পানুবাবু সূত্রটা বুঝতে পারেননি। নেকলেস চুরি যায় রাত 12:30টায়। এই ঘড়ির কাঁটা তাই 12:30টায় রেখেছিলেন হরনাথ। আর নেকলেসটা... এই বলে কর্নেল ডায়াল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেটে মোড়া প্যাকেট বের করলেন। প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে হিরে মণিমুক্ত বসানো সোনার ঝালর দেওয়া একটা জড়োয়া নেকলেস। কর্নেল মিটিমিটি হেসে ফের বললেন, প্রকৃতই টাইম ইজ মানি। তবে হরনাথ কিভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছি। এই দেখো, পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আটা নেই, সহজেই খোলা যায়, কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে। বিয়ের পার্টিতে নতুন বৌমা নিশ্চয়ই ঘুমে ঢুলছিলেন, সেই সময় নেকলেসটা খসে পড়ে থাকবে। কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল, সে সুযোগটা হাতছাড়া করেনি। ক্লিয়ার? আমি সায় দিয়ে বললাম, অল ক্লিয়ার। রিয়েলি টাইম ইজ মানি, এটাও ক্লিয়ার। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ঘড়ি রহস্য। গল্পের সূত্রধার আমি পায়েল। গল্প পাঠে কর্নেল, জয়ন্ত, ডাক্তার ও অন্যান্য চরিত্রে শুভ্র। পোস্টার ডিজাইনিংয়ে শর্মী, সাউন্ড এফেক্টে সন্দীপন, সমগ্র পরিকল্পনায় আমি পায়েল, সমগ্র পরিচালনায় টিম রহস্য রেসিডেন্স।